প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইট আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় এসআলম গ্রুপের একটি বড় লোন, যেটা ইসলামী ব্যাংক এটা রিকভার করতে তারা অনেক স্ট্রাগল করছে। সো এ ব্যাপারে একটি ডিটেল রিপোর্ট পাবলিশ হয়েছে আজকে। রিপোর্টটি করেছেন টিভিএস এর সিনিয়র করেসপন্ডেন্ট রেজাউল করিম এবং তুহিন আহসান হাবিব তুহিন। তো আজকে আমরা আলোচনা করব রেজার সঙ্গে যে আসলে কোথায় ইসলামী ব্যাংক আসলে কেন স্ট্রাগল করছে, কোথায় সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। রেজা, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আচ্ছা, যদি বলি যে আসলে এই যে ইসলামী ব্যাংক এবং এসআলম গ্রুপের মধ্যে ঝামেলাটা কোথায় হচ্ছে এই লোন রিকভারি করার ক্ষেত্রে? এখন তো ইসলামী ব্যাংকের সঙ্গে এসআলম গ্রুপের ঝামেলাটা অনেক বড় ঝামেলা, তেমন এটি একটা পার্ট। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে প্রতিবেদন সেখানে বলছে যে ইসলামী ব্যাংক থেকে এসআলম গত কয়েক বছরে মোর দেন 1 লাখ কোটি টাকা সরিয়েছে, নামে বেনামে ঋণের নামে আত্মসাৎ করেছে। 1 লাখ কোটি টাকার মধ্যে প্রায় 50,000 কোটি টাকা চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা ইসলামী ব্যাংকের সেখান থেকে সরিয়েছে। ওকে, সেটা তো ডিফারেন্ট ইস্যু, বাট আপনার যেটা তারই একটা পার্ট হলো এই 10,500 কোটি টাকার খেলাপ ঋণ, যেটি এসআলম 2010 থেকে 2014 সাল পর্যন্ত এই ব্যাংকের কাছ থেকে এসআলমের একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এসআলম রিফাইন্ড সুগার তার নামে প্রায় 8,500 কোটি লোন নেয়। নেয়ার পরে গত ব্যাংক হিসাব করেছে গত মার্চ মাস পর্যন্ত এই ঋণের পরিমাণ সুদে আসলে দাঁড়িয়ে আছে প্রায় 10,500 কোটি টাকা। তো ব্যাংক স্বাভাবিকভাবে এই টাকাটা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর তারা অন্যান্য ব্রাঞ্চের মতো ইসলামী ব্যাংকের এই ব্রাঞ্চও তারা স্ট্রাগল করছে এই টাকাটা রিকভারি করার জন্য। তারই একটা অংশ হিসেবে অর্থ ঋণ আদালত আইনের 12(3) ধারা অনুযায়ী ব্যাংক একটা ইনিশিয়েটিভ নিতে পারে যে মর্টগেজ থাকা প্রপার্টিসগুলো ব্যাংক অকশনে কল করে তারা সেল করতে পারে। সেই হিসেবে তারা এই এসআলম রিফাইন্ড সুগার সহ আরো কিছু সম্পদ এই লোনের বিপরীতে যে মর্টগেজটা ছিল সেটা তারা অকশন তুলেছিল গত এপ্রিল মাসে অকশন তোলে, বাট কোনো বিডার পায়নি। আচ্ছা, সেকেন্ড টাইম আবার গত জুলাই মাসে অকশন কল করে, কোনো বিডার পায়নি। তো ওই জুলাই মাসে যে অকশন কল করে তখন এসআলম একটা বিকল্প ওয়েতে, আগে সাধারণত বিডারদের নানাভাবে ইনফ্লুয়েন্স করা হতো যে কেউ যেন পার্টিসিপেট করতে না পারে, কিন্তু এবার নতুন একটা কৌশল, অভিনব কৌশল, যে ব্যাংকিং সেক্টরের টাকা উদ্ধারের জন্য একটা নতুন উদ্ধার ঠেকাতে, কৌশলটা সেটা হলো এসআলম চট্টগ্রাম অর্থ ঋণ আদালতে গিয়ে গত 11 জুলাই একটা মামলা করে দেয়। সেখানে গিয়ে তারা বলল যে এই সম্পত্তি যেগুলা ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ ব্রাঞ্চ অকশনে কল করেছে সেগুলো আসলে আমরা কোনো মর্টগেজ হিসেবে দেইনি, এবং যদি কেউ এটাই অকশনের বিডার হিসেবে পার্টিসিপেট করে এবং এই সম্পত্তিগুলো নেয়, পরবর্তী এসআলম এর কোনো দায় ভার নেবে না। তার এই একটা ধোঁয়াশা তৈরি করে এখন ওই অকশনগুলো তারা অলরেডি ঠিক আছে। এখন ইসলামী ব্যাংক থার্ড স্টেজে গিয়ে তাদের 3 বার সুযোগ থাকে অকশন কল করার, তারা নতুন করে তারা অকশন কল করবে, এটাই হলো মূল কথা। আচ্ছা, কিন্তু আপনার ধরেন যে এই যে যেটা বললেন যে এসআলম গ্রুপ বলছে যে তাদের এই যে ব্যাংকগুলো যে অকশনে তুলেছে যে প্রপার্টিসগুলো, তো সেটা মর্টগেজ নেই। তো আপনি কিভাবে কনফার্ম হলেন যে আসলে এটা মর্টগেজ আছে? এটা ব্যাংক আমাদের তাদের কাছে থাকা যে ডকুমেন্টগুলো তারা শো করিয়েছে, যে তারা দেখেছে এই যে সময় লোনগুলো নেওয়া হয়েছে। একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটনা হলো যে এই লোনগুলো নিয়েছে 2017 সাল যখন ইসলামী ব্যাংক পুরো অকুপাইড করলো ইসলাম, তারা আগে নেওয়া লোন, যার ফলে ওই সময় তারা মর্টগেজ দিতে বাধ্য ছিল। এখন সেটা আবার ভ্যালুয়েশন করে হোক বা যেভাবে, এসআলম গ্রুপ আপনার ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করে আপনি আর্লি 90s থেকে। তো এই লোনটা 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত নিয়ে, তো ওই সময় তারা এই যদিও অ্যাসেটগুলো তারা ওভার ভ্যালুয়েট করে ব্যাংকে দেখিয়েছে মাত্র 2,000 কোটি টাকা অ্যাসেট, বাট লোন নিয়েছে প্রায় 8,500 কোটি টাকা। তো ব্যাংক আমাদের কনভিন্স করতে সক্ষম হয়েছে যে তাদের কাছে এই ডকুমেন্টগুলো আছে, যে এসআলম তাদেরকে এই সম্পত্তিগুলো মর্টগেজ দিয়েছে। রাইট। এই যে নিলামে 2টা নিলাম হলো, কোনো বিডার পাওয়া যায় না, এটার কারণটা কি? এটা এখন প্রথমত একটা হিউজ টাকার অ্যাসেট, এটা অলমোস্ট 2,000 কোটি টাকার অ্যাসেট, যেটা অকশন কল করা হয়েছে। আর আমাদের বাংলাদেশের একটা কমন নেচার হয়ে থাকে যে আমি যে এই সম্পত্তি কিনবো, আমি যে বিদেশে পার্টিসিপেট করবো এই সম্পত্তি নেওয়ার পর আমি নেক্সট টাইম এটা আমি রক্ষা করতে পারবো কিনা, এখানে একটা ঝুঁকি তৈরি হয়।
এটা ছিল প্রথম কারণ। আর এস আলম তো এমনিতেই নানাভাবে প্রভাবশালী গ্রুপ, তারা এই বিডারদের নানাভাবে তারা এই তাদের চক্রের মাধ্যমে একটা ভীতি সঞ্চার করেছে যাতে করে কোনো বিডার এখানে পার্টিসিপেট করতে না পারে। শেষ তো মামলায় গেল, মামলায় গিয়ে তারা বিভিন্ন পত্রিকায় তারা পেইড বিজ্ঞাপন দিয়ে বলে দিল যে কেউ যেন এখানে পার্টিসিপেট না করে। আপনার রিপোর্টের মধ্যে আছে যে এই বিষয়েই এস আলম গ্রুপও মামলা করেছে, সেটা কি ধরনের মামলা, কোথায় করেছে? এই মামলাটা যেটা বললাম সেটা হলো যখন জুলাই মাসের অকশন কল করলো ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ ব্রাঞ্চ, তখন হলো এস আলম গ্রুপের পক্ষে গিয়ে চট্টগ্রাম অর্থনীতি আদালতে মামলা করলো যে এই সম্পত্তিগুলো আমরা অকশন দেই নাই, মর্টগেজ দেই না, যার ফলে অকশনে আসার কোনো সুযোগ নেই। তো কোর্টে কোনো মামলা গেলে সাধারণত অ্যাকসেপ্ট করে। এখন কোর্ট মামলাটা অ্যালাউ করার পরে তারা শোকজ নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক সহ অন্যদেরকে যে আসলে এস আলম এই ডিমান্ড করছে, তোমরা রেসপন্স করো। আগের মাসের ডেট আছে। ইসলামী ব্যাংক বলছে যে আমাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে, এখানে এস আলম গ্রুপ আসলে তাদের পক্ষে কোনো ফলাফল পাবে না। আপনারা তো বোথ সাইডের লয়ারদের সঙ্গে কথা বলেছেন, কি বলেছেন উকিলরা, কি বলে এই বিষয়ে? এটা এস আলমের উকিল, আমার কাছে যদিও ব্যাংকের ডকুমেন্টগুলো আছে, এস আলমের উকিল বলছে না আমরা কোনো মর্টগেজ দেই নাই এই অ্যাসেটগুলো, যার ফলে আমরা আমাদের আইনগত পদক্ষেপ আমরা নিয়েছি এবং এখানে আমরা জয়লাভ করব এবং এই সম্পত্তিগুলো অকশন হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ব্যাংকের আইনজীবী প্লাস ইসলাম ব্যাংকের এমডির সঙ্গে কথা বলেছি আমরা, ইসলাম ব্যাংকের ওই ব্রাঞ্চের এসভিপির সাথে কথা বলেছি। ইসলাম ব্যাংকের এমডি যেটা বলেছেন যে তাদের এস আলমের যে দাবি এটা সম্পূর্ণ ভৌতিক দাবি, আমাদেরকে যথাযথ ডকুমেন্টস হয়েছে সেই ডকুমেন্টস ভিত্তিতে আমরা এই প্রপার্টিগুলো অকশন কল করেছি। উনি বলেছেন যে আমাদের লোনের পরিমাণ অলমোস্ট 10,500 কোটি টাকা, কিন্তু এই সম্পত্তিগুলো সেল করলে আমরা পাবো 2,000 কোটি। আমি তখন বললাম নেক্সট স্টেপ কি আপনাদের? উনি বললাম যে আমরা থার্ড টাইম অকশন কল করার পর যদি বিডার ওটা সেল করাবো, যদি না বিডার না পাওয়া যায় ব্যাংক এটা নিয়ে নিবে আইন অনুযায়ী। এরপরে বাকি টাকাগুলো প্রায় বাকি 8,000 কোটি টাকা 8,500 কোটি উদ্ধার করার জন্য তারা কোর্টের আশ্রয় নেবে, অর্থনীতি আদালতে আশ্রয় নেবে। এস আলমের আরও যে অ্যাসেট রয়েছে, প্রপার্টিস রয়েছে, তারা সেগুলো কোর্টের মাধ্যমে রিসিভার নিয়োগের মাধ্যমে এগুলো ব্যাংকের দখলে নেওয়ার আবেদন করবে। রাইট। এই যে ধরেন যে আপনার যে দ্বন্দ্বটা হলো ইসলামী ব্যাংক এবং এস আলম গ্রুপের মধ্যে কোর্টে যাওয়া, তারপরে আপনি নিলামে এখানে লোকজন পাচ্ছে না কেনার, তো এটা ধরেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ওভারঅল তো আসলে খেলাপি ঋণটা অনেক বড়, 30%-এর উপরে গিয়েছে, আপনি নিয়ারলি 4 লাখ কোটি টাকার মতো। তো অনেকেই আছে যে এই ধরনের কাজ করেছে, নামে বেনামে তারা লোন নিয়েছে, অনেক সময় জাল ডকুমেন্টসের উপরে লোন নিয়েছে। সো ওভারঅল এই যে খেলাপি ঋণ আদায়ে এই যে বিষয়টা সামনে এলো এস আলম এবং ইসলামী ব্যাংকের মধ্যে, তো এটা কি কোনো প্রভাব ফেলতে পারে অন্যান্য কেসেও লোন রিকভারির ক্ষেত্রে? এটা তো এস আলম একটা নতুন পথ আবিষ্কার করলো, নিশ্চয়ই অন্যান্য খেলাপিরা তো তারা এই পথে যাওয়ার চেষ্টা করবে। আপনি জানেন এটা তো একটা অস্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আর একটা প্রক্রিয়া রয়েছে। আপনি দেখবেন যে হাইকোর্টে প্রায় রিট করা হয় যে একটা মর্টগেজ প্রপার্টি অকশন কল করেছে, হাইকোর্টে রিট করে তারা আটকে দিচ্ছে। এক্ষেত্রে যদিও ব্যাংকের কাছে প্রপার ডকুমেন্ট থাকে, তারপরে তারা বড় আইনজীবী, প্রভাবশালী আইনজীবীর মাধ্যমে কোর্টে কনভিন্স করে দেখা যায় অনেক বেশিরভাগ তাদের পক্ষে নিয়ে নেয়। এটি ব্যাংকিং সেক্টরের এই ডিফল্ট লোন রিকভারির একটা বড় অবস্টাকল। আচ্ছা, এবং সেটা আপনি ওভারঅল অন্যান্য ব্যাংকের উপরেও সেটার একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে এটা। আমরা আলোচনা একদম শেষের দিকে, আপনারা ধরেন যে এরকম একটা ক্রিটিক্যাল রিপোর্ট করেছেন, কিভাবে আসলে আপনারা কাজ করেছেন, ইনফরমেশন পেয়েছেন, কি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন? এই সময় এস আলম নিয়ে কোনো কাজ করতে গেলে আমাদের অ্যাজ এ রিপোর্টার হিসেবে আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয়। যেমন কথা বলার জন্য, কমেন্ট নেওয়ার জন্য তাদের কারো পাওয়া যায় না, এই জন্য আমাদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়। আমরা এস আলমকে ট্রাই করেছি, তার কোম্পানির সেক্রেটারিকে ট্রাই করেছি, এরপরে ওই কোম্পানির যে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর আছে তাকে ট্রাই করছি, বাট তারা কোনোভাবেই এসে বিষয়ে কথা বলতে রাজি হয়নি। সর্বশেষ আমরা তাদের একজন আইনজীবীকে পেয়েছি যে এই মামলাটা ডিল করতেছে, তাকে কনভিন্স করতে আমাদের বেশ কয়েকদিন সময় লেগেছে। এরপর তার কমেন্ট আমরা ইউজ করতে পেরেছি। আর ব্যাংকের দিক থেকে আমরা যখন ব্যাংকিং বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে রিপোর্টটা আলটিমেটলি দেশের অর্থনীতির পক্ষে যাবে, ব্যাংকের পক্ষে যাবে, তখন ব্যাংকিং সেক্টরের লোকজন আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে। এবং এটা আমাদের এই রিপোর্টটা আমাদের বেশ 2 সপ্তাহ আগের, কিন্তু আমাদের শেষ করতে প্রায় 2 সপ্তাহ সময় লেগেছে। ওকে রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।